ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কিছু উত্তর দেখব। উত্তরগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের যে আকাশ কত বড়, এই অধ্যায়ে আমাদের যতগুলো ছক দেওয়া আছে এবং যতগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলো ছক এবং প্রশ্নের নমুনা উত্তর আমরা আজকের এই ভিডিওটিতে দেখব। তো এই ভিডিওটিতে আমরা হচ্ছে শুধু উত্তরগুলো দেখব, এটার আলোচনা আমি করছি না, কারণ আলোচনার জন্য আলাদা ভিডিও আছে, তোমরা সেখানে দেখতে পারবে। তো এ কারণে তোমরা শুধু এই উত্তরগুলো দেখে, এবং তোমাদের কাছে আমার আহ্বান থাকবে তোমরা নিজেদের মতো করে অ্যান্সারটা করবে। এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার সহ এবং ছক, নমুনা ছক সহ সকল সমাধান দেওয়া আছে। তো আমাদের এখন আমরা দেখছি পৃষ্ঠা 6 যে আমাদের যে দিনের বেলায় আকাশে কি কি দেখা যায় এবং রাতের বেলায় আকাশে কি কি দেখা যায় সেই বিষয়গুলো। তো দিনের বেলা আমরা আকাশে সূর্য, আকাশ, তারপরে নীল আকাশ, সাদা কালো মেঘ, বৃষ্টি, পাখি, রকেট, রংধনু, এরপর চাঁদ। রাতের বেলা আমরা দেখি চাঁদ, তারা, নক্ষত্র, ছায়াপথ, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, এই সমস্ত কিন্তু আমরা দেখে থাকি। এরপর আমাদের 7 নাম্বার পৃষ্ঠাতে বলা হয়েছে আকাশের একটি ছবি আঁকার জন্য। এখানে তুমি তোমার মতো করে আকাশের একটি ছবি আঁকবে। 9 নাম্বার পৃষ্ঠায় আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল, এবং সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো, এবং পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণার বিবর্তনের পক্ষে বিপক্ষে যুক্তি কী ছিল। তো এখানে আমরা বিশ্বজগৎ গঠন নিয়ে মানুষের আগের যে ধারণা ছিল, কি আগে মানুষ ভাবতো যে মানুষ চারপাশে যে যা কিছু দেখছে সব স্বাভাবিক, পৃথিবীটা নিশ্চয়ই সমতল, এবং এই সমতল পৃথিবী উপর করে একটা বাটির মতো একটা আকাশ ঢেকে দিয়ে রেখেছে, এবং আমাদের চারপাশে এই আকাশটা এভাবে হচ্ছে। সাপোজ তোমার যদি দেখাই যে এটা পৃথিবী, ধরো এটা হচ্ছে সমতল একটা পৃথিবী, এই যে সমতল একটা পৃথিবী, আর হচ্ছে তোমার এই পৃথিবীটা এভাবে ঢেকে দিয়ে রাখছে আকাশে, একদম ঠিক এভাবে। আমরাও কিন্তু ছোটবেলায় এটাই ভাবতাম, আমরা যখন আকাশের দিকে তাকাইতাম আমরা মনে করতাম যে ওই গ্রামের পরে মনে হয় আকাশ শেষ হয়েছে। এবং আমরা আরো কি ভাবতাম যে মেঘ ও চাঁদ, সূর্য এগুলো পৃথিবীকে ঘিরে ঘুরছে। আরো একটা জিনিস ভাবতাম কিন্তু যে আমরা যেখানে যাচ্ছি সেখানেই চাঁদ যাচ্ছে। এরপরে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো? তো কোপারনিকাস নামে একজন ব্যক্তি, তিনি 1944 সালে প্রথমে তার বইয়ে লিখেছিলেন যে পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর এই বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে কোপারনিকাসের মৃত্যু হয়, এ কারণে তিনি এইটা বেশি প্রমাণ করতে পারেনি, ফলে তার এই প্রচারটি বেশি দূর যায়নি। কারণ একটা বই লিখেছে, সে যদি হঠাৎ করে মারা যায় তাহলে সেই বইয়ের ভিতরে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো সে সঠিকভাবে পরবর্তীতে আর ব্যাখ্যা করে যেতে পারেনি পাঠকদের মনে। এজন্য তার বইটি বেশি প্রচার লাভ না করলেও তার মৃত্যুর প্রায় 100 বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হতে থাকে, এবং হঠাৎ করে বিজ্ঞানীদের নজরে আসে সেটি, এবং তাদের মধ্যে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়। এবং গ্যালিলিও তখন কি করে, টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত আকাশ পর্যবেক্ষণ করা শুরু করে, এবং বুঝতে পারে যে কোপারনিকাসের মতবাদটি আসলে ছিল সঠিক, এবং সকল গ্রহ আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এরপর পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণার বিবর্তনের পক্ষে কি কি যুক্তি ছিল। তো আবারও বলে রাখছি, তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নামটি দেখবে। আমি দেখবো যে কোন কোন জেলায় আমার স্টুডেন্ট বেশি আসছে। আচ্ছা, এরপর একটি গ্রহ যদি হ্যাঁ, পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণার বিবর্তনের পক্ষে কি কি যুক্তি ছিল। এই যুক্তিগুলো কি, একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে তাহলে সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই এর বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। এরপর 2 নম্বরে কি, গ্যালিলিও টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত আকাশ এবং মহাকাশ পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারেন যে আসলে
সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ পৃথিবী সবকিছুই ঘুরছে। এরপর আরো একটি যুক্তি হচ্ছে কি, উম, মহাকর্ষ বলের সূত্র ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহের প্রদক্ষিণ নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়। আচ্ছা, এরপর আমাদের 17 নম্বর পৃষ্ঠায় একটা দেওয়া আছে যে দিনপঞ্জি কিভাবে এলো এবং এর ব্যবহার কিভাবে হয়, বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা। এটার হচ্ছে বর্ষপঞ্জি এবং ভাগ্য গণনা জ্যোতির্বিদ্যার যে এটা সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তো দিনপঞ্জি কিভাবে এলো, বাংলা বর্ষপঞ্জির বাংলা মাসগুলো নক্ষত্রমণ্ডলীর উদয়ের সাথে 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 সম্পর্ক রেখে তৈরি করা হয়েছে এবং প্রাচীন জ্যোতির্বিদরা আকাশের নক্ষত্রমণ্ডলীর সাথে মিলিয়ে করেছেন। এবং জ্যোতিষবিদ্যা কি, জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্রমণ্ডলকে ব্যবহার করে আকাশকে 12টি ভাগে ভাগ করেন এবং নক্ষত্রমণ্ডলের সাথে একটা করে ছবি কল্পনা করে সেগুলোকে সেরকম নামও দিয়েছেন। ভাগ্য গণনার জন্য এই নক্ষত্রমণ্ডলী ব্যবহার করা হয়। এখন এই যে আমরা কিন্তু চতুর্থ শ্রেণীর বিজ্ঞানে দেখেছিলাম, কি দেখেছিলাম, যে আমরা দেখেছিলাম যে আকাশে যে তারা আছে সেই তারাগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। এবং আমার যারা সরাসরি স্টুডেন্ট আছো তাদেরকেও কিন্তু একটু কাজ দিয়েছিলাম বাড়িতে, যে তোমরা ছবি তুলবে এবং এই ছবিগুলোকে আকৃতি দেবে। তো যাই হোক, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার সরাসরি স্টুডেন্ট কে কে এই ভিডিওটি দেখছো একটু কমেন্টসে জানিয়ে দিও। আচ্ছা, এরপর কি কাজে ব্যবহার করা হয়, দিন গণনার কাজে, ঋতু গণনার কাজে ব্যবহার করা হয়। আর এটা কি সময়, এই সময় বা সুসময়, অসময় বা ভাগ্য গণনার জন্য ব্যবহার করা হয়। আর বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, এটার তো অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তি আছে, আর এটার বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরপর আমরা দেখি যে আকাশ কত বড়তে আমাদের 18 নম্বর পৃষ্ঠায় কিছু দিয়ে প্রচলিত যে অবৈজ্ঞানিক চর্চা, কুসংস্কার, নির্দিষ্ট ঘটনা প্রমাণ যেখানে চর্চার নজির দেখেছে, তো এই বিষয়গুলো। আচ্ছা, আরো একটি কথা বলে রাখি, আমি কিন্তু খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি, কারণ আমি জানি তোমরা ক্লাসেই সবকিছু শিখে এসেছো, শুধু উত্তর দেখার জন্য লেখার জন্য তোমাদের অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য ভিডিওগুলো দেখো। তো তোমরা শুধু এটা সম্পূর্ণ লিখবে না, তোমরা আরো তোমাদের মতো করে লিখবে, আরো তোমাদের বাড়িতে বাবা মায়ের কাছে শুনবে, আরো আশেপাশে আরো অনেক মানুষ আছে তাদের কাছ থেকে বিভিন্ন গল্প শুনে তোমরা এটা লিখবে। এরপর এই উত্তরটা আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নিও, আমি সংক্ষেপে স্ক্রল করে যাচ্ছি, আমাদের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এবং আমি চেয়েছিলাম 10 মিনিটের মধ্যে এটা শেষ করতে। তোমরা একটু পজ করে দেখে নিও। এরপর 19 পৃষ্ঠায় আমাদের যে ছকটা দেওয়া আছে সেই ছকটা এখানে আছে। আচ্ছা, আবারও বলছি যে তোমরা যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কোন জেলা থেকে দেখছো তোমার জেলার নামটি কমেন্টস বক্সে লিখবে। সবার মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায়, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।